আমাদের প্রথম গ্রুপটা হলো কমিউনিকেশন বা যোগাযোগ নিয়ে, মানে মানুষ কিভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করে তা নিয়ে। এখানকার শব্দগুলো আমাদের বোঝাবে যে এই প্রকাশভঙ্গিটা কখন খুব কার্যকর হয়, আবার কখনো হয় না। আচ্ছা, এই দুটো শব্দই কিন্তু দুর্বল বা বাজে কমিউনিকেশন বোঝায়। প্ল্যাটিটিউড হচ্ছে এমন একটা কথা যা আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসলে কোনো গভীর মানে নেই। ধরুন কারোর খুব মন খারাপ আর আপনি তাকে বললেন, আরে যা হয় ভালোর জন্যই হয়। এটা একটা প্ল্যাটিটিউড। অন্যদিকে ভার্বোজ মানে হলো সহজ কথাকে অনেক বেশি কঠিন আর অপ্রয়োজনীয় শব্দ দিয়ে পেঁচিয়ে বলা। যেমন, আমরা একটা বদল আনার চেষ্টা করছি। এই সহজ কথাটা না বলে কেউ যদি বলে, অ্যাট দিস পয়েন্ট ইন টাইম উই আর এন্ডেভারিং টু ফেসিলিটেট আ ফাউন্ডেশনাল রিস্ট্রাকচারিং, তাহলে সেটা হবে ভার্বোজ। দুটোই কিন্তু ভালো যোগাযোগের পথে বাধা। র্যাপোর্ট শব্দটার মানে কি? সহজ করে বললে এটা হলো দুজন মানুষ বা একটা গ্রুপের মধ্যে একটা দারুণ বোঝাপড়া আর বিশ্বাসের সম্পর্ক, মানে একটা কমফর্ট জোন তৈরি হওয়া। যেমন ধরুন, একজন সেলসম্যান যখন কাস্টমারের সাথে একটা ভালো র্যাপোর্ট তৈরি করতে পারেন, তখন তার জিনিস বিক্রি করাটা অনেক সহজ হয়ে যায়। আবার ক্লাসের টিচারের সাথে স্টুডেন্টদের র্যাপোর্ট ভালো থাকলে তারা কিন্তু ভয় না পেয়ে প্রশ্ন করতে পারে। এই স্বস্তির সম্পর্কটাই ভালো কমিউনিকেশনের আসল ভিত্তি। এই দুটো কথা বলার স্টাইল কিন্তু একদম একটা আরেকটার উল্টো। হাইপারবোলি হলো কোনো ছোট জিনিসকে অনেক বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলা। আমরা তো এটা সারাদিনই করি, তাই না? যেমন একটু খিদে পেলেই বলি, আমি তো ক্ষুধায় মরে যাচ্ছি। এটাই হাইপারবোলি। আর আন্ডারস্টেটেড হলো ঠিক তার উল্টোটা, মানে অনেক বড় একটা ঘটনাকে খুব সাধারণভাবে বলা। ধরুন কেউ একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরে এসে শুধু বলল, দিনটা একটু অন্যরকম গেল। এটা হলো একটা আন্ডারস্টেটেড মন্তব্য। দুটোই কিন্তু ছোট উত্তর, কিন্তু দুটোর মেজাজ একদম আলাদা। রিটর্ট হচ্ছে একটা উইটি বা বুদ্ধিদীপ্ত চটজলদি জবাব। যেমন কেউ আপনাকে দেখে বলল, কি ব্যাপার, তোমাকে খুব টেনশনে লাগছে? আপনি যদি উত্তরে বলেন, টেনশন না, পৃথিবীকে কিভাবে বাঁচানো যায় সেটা ভাবছি, তাহলে এটা একটা রিটর্ট হলো। অন্যদিকে কট উত্তরটা হলো রুক্ষ আর অভদ্রভাবে ছোট। যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করল, কোনো সাহায্য লাগবে? আর আপনি তার দিকে না তাকিয়ে শুধু বললেন, না। এটা একটা কার্ট জবাব। রিটরিক মানে হচ্ছে কথা বা লেখার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার একটা আর্ট বা কৌশল। এর কিন্তু ভালো আর খারাপ দুটো দিকই আছে। যেমন মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম স্পিচটা ছিল দারুণ শক্তিশালী রেটরিকের উদাহরণ, যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল। আবার ধরুন কোনো নেতা ভোটের আগে অনেক সুন্দর সুন্দর কথা বললেন, কিন্তু জেতার পর কোনো কাজই করলেন না। তখন মানুষ তার কথাকে বলবে এমটি রেটরিক বা ফাঁকা বুলি। ওকে, চলুন এবার আমাদের পরের গ্রুপটা দেখি। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে বিভিন্ন ধরনের মানুষ আর তাদের চরিত্র কেমন সেটা বর্ণনা করা যায়। ভ্যানিটি শব্দটা আমরা অনেকেই শুনেছি, তাই না? এর মানে হলো নিজের চেহারা, নিজের জ্ঞান বা নিজের সাফল্য নিয়ে অতিরিক্ত গর্ব বা অহংকার করা। এই অহংকারের সমস্যাটা কি? সমস্যা হলো এটা মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে আর নিজের ভুল দেখতে পায় না বা নতুন কিছু শিখতেও চায় না। তাই একজন ছাত্র বা একজন নেতার জন্য ভ্যানিটি থাকাটা কিন্তু খুবই খারাপ। সাইকোফ্যান্টের খুব সহজ একটা বাংলা আছে, চাটুকার। আর একটু সহজ করে বললে ইয়েসম্যান, মানে এমন লোক যারা সবসময় বসের বা কোনো ক্ষমতাশালী লোকের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায় আর শুধু প্রশংসা করে। কেন করে? শুধুমাত্র নিজের সুবিধার জন্য। এরা কিন্তু যে কোনো টিমের জন্য খুব বিপজ্জনক, কারণ এদের জন্য লিডাররা কখনো সত্যি কথাটা বা কোনো গঠনমূলক সমালোচনা শুনতেই পান না। আচ্ছা, চার্লাটন আর কোয়াক দুটো শব্দের মানেই কিন্তু ভণ্ড বা প্রতারক, কিন্তু এদের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। চার্লাটন হল যে কোনো ধরনের প্রতারক, যে কোনো একটা বিষয়ে না জেনে পণ্ডিত হওয়ার ভান করে। আর কোয়াক শব্দটা বিশেষভাবে ব্যবহার হয় সেই সব ভণ্ডদের জন্য যারা ডাক্তার না হয়েও ডাক্তারি করার ভান করে। সোজা কথায় হাতুড়ে ডাক্তার। লিবার্টিন হচ্ছে এমন একজন মানুষ যিনি কোনো সামাজিক বা নৈতিক নিয়মকানুনের তোয়াক্কা করেন না। তিনি নিজের ইচ্ছা আর আনন্দ অনুযায়ী জীবন কাটান। এই ধরনের জীবনযাত্রাকে সাধারণত দায়িত্বজ্ঞানহীন বলে মনে করা হয়, এবং এটা সমাজের চোখেও খুব একটা ভালো দেখায় না। প্লেজারিস্টকে সহজ কথায় বলা যায় আইডিয়া চোর বা লেখা চোর। যখন কেউ অন্য কারোর লেখা, রিসার্চ বা যে কোনো আইডিয়া চুরি করে নিজের নামে চালিয়ে দেয়, তখন তাকে প্লেজিয়ারিস্ট বলা হয়। আর এটা কিন্তু একাডেমিক জগতে, মানে পড়াশোনার ক্ষেত্রে, একটা বিশাল বড় অপরাধ। তো আমরা মানুষ নিয়ে কথা বললাম। এবার চলুন এমন কিছু শব্দ দেখি যা আমাদের ভেতরের জগৎ, মানে আমাদের চিন্তা ভাবনা আর অনুভূতি নিয়ে কথা বলে। ডিসইনক্লিনেশন মানে হচ্ছে
কোনো একটা কাজ করতে ইচ্ছা না করা বা একটা অনাগ্রহ থাকা। এটা কিন্তু ঠিক আলসেমি না, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট কাজের প্রতি একটা মানসিক বাধা। ধরুন অফিসে নতুন একটা সফটওয়্যার আসলো, কিন্তু আপনার পুরনোটাতেই কাজ করতে ভালো লাগে। নতুনটা শিখতে যে একটা অনীহা, এটাই হচ্ছে ডিসইনক্লিনেশন। এই মনোভাবটা কিন্তু উন্নতির পথে একটা বড় বাধা হতে পারে। পস্টুলেট করা মানে কি? এর মানে হলো কোনো একটা আলোচনা বা তর্কের শুরুতে একটা জিনিসকে সত্যি বলে ধরে নেওয়া, যাতে সেটার উপরে ভিত্তি করে পরের যুক্তিগুলো সাজানো যায়। সহজ কথায় এটা অনেকটা এরকম, আচ্ছা চলুন আপাতত ধরে নিই যে এটা সত্যি, তারপর দেখা যাক কি হয়। বিজ্ঞান বা দর্শনের আলোচনায় এটা প্রায়ই করা হয়। ইন্ট্রোস্পেকশন মানে হলো নিজের মনের ভেতরে দেখা, মানে নিজের চিন্তা, নিজের অনুভূতি, নিজের উদ্দেশ্যগুলোকে নিয়ে গভীরভাবে ভাবা আর বিশ্লেষণ করা। নিজেকে প্রশ্ন করা, আমি কেন এমন ভাবছি বা আমার কেন এমন লাগছে। এই যে নিজের ভেতরের চিন্তাভাবনা নিয়ে বিশ্লেষণ, এটাই ইন্ট্রোস্পেকশন। সেরিব্রাল কথাটার মানে হচ্ছে এমন কিছু যা ইমোশনের বদলে লজিক বা বুদ্ধি দিয়ে চলে। একজন সেরিব্রাল মানুষ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগটাকে দূরে সরিয়ে রেখে ফ্যাক্টস আর ডেটা দিয়ে চিন্তা করেন। এটা একদিকে যেমন খুব কাজের, কারণ সিদ্ধান্তগুলো খুব লজিক্যাল হয়, কিন্তু অন্যদিকে এমন মানুষকে একটু আবেগহীন মনে হতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের চতুর্থ গ্রুপ। এখানকার শব্দগুলো কোনো কিছুর অবস্থা, পরিস্থিতি বা একটা কৌশলগত অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ডরমেন্ট আর কুইসেন্ট দুটো শব্দের মানেই কিন্তু ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, কিন্তু এদের মধ্যে একটা মজার পার্থক্য আছে। ডরমেন্ট মানে হলো কোনো কিছু সাময়িকভাবে ঘুমিয়ে আছে, কিন্তু যে কোনো সময় আবার জেগে উঠতে পারে, যেমন একটা ডরমেন্ট আগ্নেয়গিরি। আর কুইসেন্ট মানে হলো একটা শান্ত, স্থির অবস্থা, যেখানে কোনো নড়াচড়া বা উত্তেজনা নেই, যেমন ধরুন একটা শান্ত, স্থির হ্রদ। ভ্যান্টেজ মানে হচ্ছে একটা সুবিধাজনক জায়গা বা পজিশন, যেখান থেকে আপনি সবকিছু ভালোভাবে দেখতে পারেন আর একটা বাড়তি সুবিধা পান। আমরা প্রায়ই ভ্যান্টেজ পয়েন্ট কথাটা ব্যবহার করি, যেমন যুদ্ধের সময় একটা উঁচু পাহাড়ের চূড়া হলো একটা ভ্যান্টেজ পয়েন্ট, কারণ সেখান থেকে শত্রুদের ওপর সহজে নজর রাখা যায়। আর্কিক মানে হচ্ছে খুব খুব পুরনো, এতটাই পুরনো যে এখন আর এর কোনো চল বা ব্যবহার নেই। যেমন ধরুন কোনো পুরনো দিনের আইন যা এখন আর খাটে না, বা এমন কোনো শব্দ যা এখন আর কেউ বলে না, অথবা এমন কোনো পুরনো টেকনোলজি যা নতুন কিছু দিয়ে রিপ্লেস হয়ে গেছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের একদম শেষ গ্রুপে। এই শব্দগুলো টাকা পয়সা আর উত্তরাধিকার, মানে যা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পাই তা নিয়ে আলোচনা করে। এখানে তিনটি কাছাকাছি কিন্তু ভিন্ন শব্দ আছে। চলুন একটা একটা করে বুঝি। প্রথমে আসি অ্যানুইটিতে। সহজ কথা, এটা হলো একটা রেগুলার পেমেন্ট। ধরুন আপনি কোথাও টাকা জমিয়েছেন আর তার বিনিময়ে প্রতি মাসে বা বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছেন, ঠিক পেনশনের মতো। এরপর হচ্ছে বিকোয়েস্ট। এটা হলো উইলে লিখে যাওয়া কোনো উপহার, মানে মৃত্যুর পর আমার কোনো নির্দিষ্ট জিনিস, যেমন একটা ঘড়ি বা একটা বই, আমি কাকে দিয়ে যেতে চাই সেটাই বিকোয়েস্ট। আর সবশেষে প্যাট্রিমনি হলো আরও বড় একটা ব্যাপার। এটা হচ্ছে পুরো বংশের কাছ থেকে পাওয়া সবকিছু। এটা শুধু টাকা বা সম্পত্তি না, হতে পারে সেটা কোনো পারিবারিক ব্যবসা, সম্মান বা সাংস্কৃতিক ঐতিহ্য। তো এই ছিল আমাদের 25টা শব্দ। এখন আপনার কাজ হলো একটু ভাবা, এই শব্দগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে নতুন লাগলো, বা কোনটা আপনার নিজের জীবনের কোনো ঘটনার সাথে মিলে যায়। চেষ্টা করুন সেই শব্দটা দিয়ে একটা বাক্য বানাতে, কারণ শব্দ শুধু শিখলেই হয় না, ব্যবহার করলেই সেটা সত্যি সত্যি নিজের হয়।